আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। জয়পুরা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে অধ্যায় পঞ্চম, পাঠ শিরোনাম হলো, এই অধ্যায়ের পাঠ শিরোনাম বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে এই বিষয়ের উপরে আমি পূর্বে একটি ক্লাস দিয়েছি। সেই ক্লাসটি ছিল চতুর্থ অধ্যায়ে। আজকে আমি পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করতে চাই। তো এই পঞ্চম অধ্যায়ের যে পাঠ শিরোনাম বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, আমরা আজকের আলোচনা শেষে যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো, সেই বিষয়গুলো এক নম্বর হলো সুনাগরিকের গুণাবলী কী, এই বিষয়ে আমরা জানতে পারবো। দুই নম্বরে সুনাগরিক হওয়ার সমস্যা ও সমাধান। একটি দেশের সুনাগরিক হতে হলে তার একজন নাগরিকের কি কি সমস্যা দেখা দেয় এবং তার সমাধান কি হতে পারে, এই বিষয়ে আমরা আজকের আলোচনায় বুঝতে পারবো, জানতে পারবো। তিন নম্বর হলো নাগরিকের অধিকার ও দায়িত্ব। একজন নাগরিকের অধিকার কি এবং তার দায়িত্ব কি, এই সম্পর্কে আমরা জানতে পারবো। তো আমরা চলে যাই মূল ক্লাসে। আমরা চলে যাই। যেহেতু আজকের পাঠ শিরোনাম বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, তাহলে এই শিরোনামের উপরে আজকে একটু আলোচনা করি। বাংলাদেশ হলো আমরা যে দেশে এখন আছি, যে দেশটি আমাদের জন্মভূমি, যে দেশটি আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন করে অর্জন করেছি, এই হল বাংলাদেশ। তো বাংলাদেশের নাগরিক হলো এই নির্দিষ্ট বাংলাদেশের যেই নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে আমরা যারা বাস করি, এদেরকে বলা হয় বাংলাদেশের নাগরিক। তো নাগরিক কি, এই নাগরিক সম্পর্কে একটু ধারণা দেই। একটি দেশের অভ্যন্তরে যে সমস্ত জনগণ বাস করেন, তারা প্রত্যেকে কিন্তু নাগরিক নয়। শুধুমাত্র ওই জনগোষ্ঠী নাগরিক যারা রাষ্ট্রের আইন কানুন মেনে চলে, বা একটি দেশের সরকারের নিয়ম নীতিমালা যে সমস্ত প্রজা বা নাগরিকরা মেনে চলে, এবং রাষ্ট্র বা সরকারও ওই নাগরিকের কিছু মৌলিক অধিকার দিয়ে থাকে এবং মৌলিক অধিকার ভোগ করে, সে সমস্ত জনগণই হচ্ছে নাগরিক। যেমন বাংলাদেশের কথা বলি, আমাদের বাংলাদেশে তোমার অনেক লোক আছেন যারা প্রবাসী এই বাংলাদেশে এসে চাকরি করছেন, বা বাংলাদেশেরও অনেক লোক বিদেশে গিয়ে চাকরি করছেন। যেমন আমরা জানি আমাদের বাংলাদেশের অনেক হিউজ লোক বিদেশে গিয়ে বসবাস করছেন, সৌদি আরব, কাতার, আরব আমিরাত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা। যারা বাংলাদেশের নাগরিক হয়ে বিদেশে চাকরি করছেন, তারা কিন্তু ওই দেশে থাকেন, কিন্তু ওই দেশের কিন্তু তারা নাগরিক নয়, তারা কাজের জন্য সেখানে গিয়েছেন। ঠিক আমাদের দেশেও বাইরের লোক কিছু আছেন যারা বাংলাদেশে থাকেন কাজের জন্য, কিন্তু তারা রাষ্ট্রীয়ভাবে তারা আমাদের বাংলাদেশের নাগরিক হিসাবে বা জনগণ হিসাবে তারা স্বীকৃত নয়, এজন্য তারা নাগরিকের আওতাভুক্ত হবে না। তাহলে আমরা বুঝলাম কি, একটি দেশের নাগরিক ওই জনগণই, ওই দেশে বসবাসরত ওই সমস্ত নাগরিক যাদেরকে সরকার স্বীকৃতি দিবে এবং সরকারি যাবতীয় রাষ্ট্রীয় সকল নিয়মকানুন মেনে চলবে, এবং নাগরিক হিসাবে সরকার যে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করবে সেগুলি তারা ভোগ করবে। এ সমস্ত জনগণই শুধু দেশের নাগরিক।
এছাড়া বাকিরা দেশের নাগরিক নয়, কিন্তু তারা বাস করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বই অনুযায়ী আজকে আমরা চলে যাব যে প্রথম আছে তোমাদের সুনাগরিকের গুণাবলী কী। তোমাদের পাঠ্য বই অনুযায়ী একজন সুনাগরিক হতে হলে 3টি গুণ থাকতে হয়। সেই 3টি গুণ কি? সেই 3টি গুণ হচ্ছে, সুনাগরিক হতে হলে 3টি গুণ থাকতে হয়। একটি হচ্ছে বুদ্ধি, একটি হলো বুদ্ধি, 2 আত্মসংযম। আত্মসংযম, 3 বিবেক বিচার। বিবেক বিচার, বিবেক বিচার। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি বোর্ডে লিখেছি যে একজন সুনাগরিক যদি হতে হয়, ওই সুনাগরিকের 3টি জিনিস থাকতে হয়। একটি হচ্ছে বুদ্ধি, 2 নম্বরটা হচ্ছে আত্মসংযম, এবং 3 নম্বরটা হচ্ছে বিবেক বিচার। 2 নম্বরটা হচ্ছে আত্মসংযম, 3 নম্বরটা হচ্ছে বিবেক বিচার। এবার আসো, আমি এই 3টি গুণ সম্পর্কে এখন বিস্তারিত কিছু বলতে চাই। বিজ্ঞানীদের ভাষায় একজন নাগরিকের মধ্যে যে নাগরিকের বুদ্ধি সবচেয়ে বেশি, জ্ঞান সবচেয়ে বেশি, সেই নাগরিক হলো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ। বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় হলো, আর এই বুদ্ধিমত্তা বা জ্ঞান, একজন জ্ঞানী নাগরিক হওয়া বা বুদ্ধিমান নাগরিক হওয়ার সবচেয়ে বড় উপায় হলো শিক্ষা। তুমি যদি শিক্ষা অর্জন না করো, তাহলে একটি দেশের একজন বুদ্ধিমান নাগরিক হতে তোমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। সেজন্য বিজ্ঞানীরা বলছেন যে বুদ্ধিমান নাগরিক হতে হলে অবশ্যই নাগরিকের শিক্ষা লাভ করতে হবে। যেমন তোমরা যারা এখন লেখাপড়া করছো, এবং লেখাপড়া করে যখন তোমরা একটি একাডেমিক কোর্স শেষ করবে, তখন তোমরা দেশের রাষ্ট্রের একজন সুনাগরিক বা বুদ্ধিমান নাগরিক হিসেবে পরিচয় লাভ করবে। তাহলে আমরা বুঝলাম যে বুদ্ধিমান নাগরিক কী এবং বুদ্ধিমান নাগরিক হওয়ার উপায় কী বুঝলাম। এবার আত্মসংযম। বিজ্ঞানীদের ভাষায় সুনাগরিক হতে হলে একজন নাগরিককে আত্মসংযমী হতে হবে। আত্মসংযমটা কি? একজন নাগরিক অসৎ কাজ করবে না, দুর্নীতি করবে না, কোনো সেক্টরে স্বজনপ্রীতি করবে না, স্বার্থপরতার ঊর্ধ্বে থাকবে, পক্ষপাতিত্ব করবে না। এ সমস্ত জায়গা থেকে নিজেকে বিরত রাখাটাই হচ্ছে আত্মসংযম। তাহলে একজন সুনাগরিক হওয়ার জন্য তাকে দ্বিতীয় গুণটি হচ্ছে তাকে আত্মসংযমী হতে হবে। অর্থাৎ সে রাষ্ট্রের নিয়ম মেনে চলবে এবং অন্যায় কাজ করবে না, ন্যায়পরায়ণ থাকবে। তারপরে হচ্ছে অসৎ কাজ করবে না, দুর্নীতি করবে না, স্বজনপ্রীতি করবে না। এক কথায় ভালো দিকগুলি মেনে চলবে। এটা হলো আত্মসংযমী। এবং খারাপ কোনো দিক যদি তার সামনে চলে আসে, সে নাগরিক তার নিজেকে সে খারাপ জায়গা থেকে বা খারাপ দিক থেকে ফিরিয়ে আনার জন্য নিজে অবশ্যই ত্যাগ স্বীকার করবে, এবং সে খারাপ দিকে সে যাবে না, এবং সে তার মনের সাথে যুদ্ধ করে সেখান থেকে ফিরে আসবে। আর এটাই হচ্ছে আত্মসংযম। তো একজন সুনাগরিক হতে হলে তাকে আত্মসংযমী হতে হবে। এবার আসো ছাত্রছাত্রীরা, 3য় নম্বর গুণাবলী হলো বিবেক বিচার। রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন যে সুনাগরিক হওয়ার জন্য আরেকটা গুণ থাকতে হবে, সেটা হলো বিবেক বিচার। বিবেক বিচার কি? সেটা হচ্ছে যে তাকে তার নিজের একটি কথায় আছে, মানুষের
বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। যে একজন নাগরিক সে ওই দেশের কোন কাজটা করলে তার জন্য ভালো হবে, কোন কাজটা করলে সমাজের পক্ষে হবে, কোন কাজটা করলে মন্দ হবে, কোন কাজটা করলে সমাজের বিপক্ষে চলে যাবে, কোন কাজটা করলে রাষ্ট্রের নিয়মকানুন মেনে চলা যাবে, কোন কাজটি করলে রাষ্ট্রের নিয়মকানুন মেনে চলা যাবে না, এই জিনিসগুলি তার নিজের বিবেক এবং বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করে সে যদি নিজেকে চালাতে পারে তাহলে সে হবে একটি দেশের সুনাগরিক। অর্থাৎ এক কথায় সুনাগরিক হতে হলে তাকে নিজের বিচার বিশ্লেষণের মাধ্যমে সে কাজটি করতে হবে। এটি হচ্ছে একজন নাগরিকের কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝলাম যে সুনাগরিক হওয়ার জন্য তাকে তিনটি গুণে গুণান্বিত হতে হবে, তিনটি গুণ অর্জন করতে হবে। একটি হচ্ছে বুদ্ধি, আত্মসংযম, আরেকটি হলো বিবেক বিচার। এবার তোমাদের পাঠ্য বই অনুযায়ী আমি প্রিয় শিক্ষার্থীগণ আমরা এতক্ষণে সুনাগরিক হওয়ার গুণাবলী নিয়ে আলোচনা করেছি। এখন তোমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী পরবর্তী পাঠে আমরা চলে যাই। পরবর্তী পাঠে হলো সুনাগরিক হওয়ার প্রতিবন্ধকতা। মানে সুনাগরিক হতে হলে কি কি সমস্যার সুনাগরিকের প্রতিবন্ধকতা। সুনাগরিক হতে হলে একজন নাগরিক যে প্রতিবন্ধকতা, যে সমস্যার মধ্যে পড়েন সেটা নিয়ে এখন আলোচনা হবে। তো তোমাদের পাঠ্য বইয়ে এই বিষয়ে কয়েকটি পয়েন্ট আউট করেছে, সে বিষয়ে আমি আলোচনা করব। এক নম্বর হলো নির্লিপ্ততা। নির্লিপ্ততা হলো যে কোনো কাজের উদাসীনতা। অর্থাৎ একজন নাগরিক যখনই দেশের যে কোনো কাজ করে সেই কাজের যে উদাসীনতা থাকে, কাজের প্রতি তার মন থাকে না, একাগ্রতা থাকে না, এগুলিকে বলা হয় নির্লিপ্ততা। আর এই নির্লিপ্ততা একজন নাগরিককে বিভিন্ন কারণেই তৈরি করে। একটা হলো নিরক্ষরতা, উপযুক্ত শিক্ষার অভাব, অলসতা এবং দারিদ্রতা। উপযুক্ত শিক্ষার অভাব, অলসতা এবং দারিদ্রতার কারণে মানুষের কাজের নির্লিপ্ততার অর্থাৎ নির্লিপ্ততার মধ্যে, উদাসীনতার মধ্যে তাদেরকে ফেলে দেয়। তাহলে আমরা বুঝলাম সুনাগরিক হতে হলে তাকে যে সমস্যার মধ্যে পড়ে সেটা হচ্ছে এক নম্বরে নির্লিপ্ততা। এই নির্লিপ্ততার মধ্যে পড়ে যায়। দুই নম্বরে ব্যক্তি স্বার্থপরায়ণতা। সুনাগরিক হতে হলে একজন নাগরিককে আরেকটা সমস্যার মধ্যে পড়তে হয়, সেটা হচ্ছে ব্যক্তি স্বার্থপরায়ণতা। ব্যক্তি স্বার্থপরায়ণতা। তোমরা দেখো ব্যক্তি স্বার্থপরায়ণতা কি? সুনাগরিক হতে হলে মানুষ তার ব্যক্তি স্বার্থর কারণে সে একজন সুনাগরিক হিসাবে পরিচয় লাভ করতে পারে না। অনেক সময় ভালো মন্দ বিচার করে চলতে পারে না। যেখানে দেখতেছে সে তার অনেক স্বার্থ জড়িয়ে আছে, সে স্বার্থটাকে হাসিল করার জন্য সে মন্দটাকেও বেছে নেয়। এই স্বার্থপরায়ণতার কারণেও তাকে এই স্বার্থটাকে একটি ভালো কাজের জন্য তার অনেক স্বার্থ ত্যাগ করতে হয়, অনেক স্বার্থ জনাঞ্জলি দিতে হয়। সেই জায়গা থেকে নাগরিকরা বেরিয়ে আসতে পারে না, এটা একটা সমস্যা। এরপরে হলো দলীয় মনোভাব। তোমাদের পাঠ্য বই অনুযায়ী আরেকটা পয়েন্ট হলো দলীয় মনোভাব।
দলীয় মনোভাব। দলীয় মনোভাব কি? সেটা হলো একটি গণতান্ত্রিক দেশে যদি কোনো সংগঠন, কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো সামাজিক সংগঠন ইত্যাদি যদি থাকে, আর এই সংগঠনের যারা সদস্যভুক্ত তাদেরকে প্রত্যেকটা মানুষ ওই সংগঠনের একজন আরেকজনকে এমনভাবে ভালোবাসে বা ভালো জানে, সেটা সংগঠনের বাহিরে, একটি দেশের ওই সংগঠনের বাহিরে অন্যান্য নাগরিকের প্রতি তাদের সেই ভালোবাসাটা থাকে না। যার কারণে দেশের কোনো কর্মকর্তা বা জনপ্রতিনিধি বা দেশের কোনো কর্ণধার, আর সে যদি ওই সংগঠনের কোনো সদস্য থাকে, তখন তার সংগঠনের সদস্য হওয়া কর্মীকে সে স্বার্থপরায়ণতার ঊর্ধ্বে ওঠে এবং বিবেক তাড়নার বাইরে গিয়ে সে ন্যায় অন্যায় বিচার না করে, তাকে অন্যান্য নাগরিককে সুবিধা না দিয়ে সেই তার সংগঠনের বা নিজের এবং দলীয় লোকজনকে সেখানে সুযোগ সুবিধা দিয়ে থাকে। অথচ তার এই সুযোগ সুবিধা সে যেটা দিল সেটা দলমত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে উঠে সেই সুযোগ সুবিধাটা দেওয়া দরকার ছিল। এখানেও আমরা সুনাগরিক হওয়ার জন্য একটা প্রতিবন্ধকতা হিসাবে আমরা দেখতে পাই, বা তোমাদের পাঠ্য বইয়ের যিনি লিখছেন তিনি দেখতে পান। অর্থাৎ দলীয় মনোভাবের কারণেও আমরা সুনাগরিক হতে পারি না, এটাও আমাদের একটি প্রতিবন্ধকতা রয়েছে। তবে হ্যাঁ, যারা দলীয় মনোভাবের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারে তারা অবশ্যই সুনাগরিকের অন্তর্ভুক্ত থাকেন। তারপরে হচ্ছে অজ্ঞতা ও নিরক্ষতা। তোমাদের পাঠ্য বইয়ে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে অজ্ঞতা ও নিরক্ষতা। অজ্ঞতা ও নিরক্ষতা। লেখাপড়া জানে না, নিজের নাম লিখতে পারে না, বই পড়তে পারে না, কলম ধরতে পারে না, এই একটা কারণে সুনাগরিক হতে পারতেছে না। এজন্য এই অজ্ঞতা এবং নিরক্ষতাও সুনাগরিক হওয়ার জন্য একটি বড় প্রতিবন্ধকতা হিসাবে পাঠ্য বইয়ে চিহ্নিত করেছে। এরপর হলো ধর্মান্ধতা। প্রিয় শিক্ষার্থীরা, ধর্মান্ধতা কি? ধর্মান্ধতা হচ্ছে যে সঠিক ধর্ম সম্পর্কে সে জানে না। সে একজন নাগরিক, সে যে ধর্মেরই হোক, কোনো ধর্মই মানুষকে খাটো করে দেখে নেই। ধর্ম এসেছে মানুষের কল্যাণে, কিন্তু ধর্ম সম্পর্কে সঠিক না জানার কারণে সে ধর্মটাকে বিকৃত করে একজন নাগরিককে সুনাগরিক হিসাবে তৈরি করতে হলে যে সমস্ত জায়গা থেকে তাকে বেরিয়ে আসতে হবে, যে সমস্ত জিনিসগুলি তাকে পরিহার করতে হবে, সে ধর্মীয় কারণে, ধর্মান্ধতার কারণে, ধর্মান্ধ মনোভাবের কারণে সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। এরপর হলো সাম্প্রদায়িকতা। একজন সুনাগরিক হওয়ার জন্য তাকে সাম্প্রদায়িকতার গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে। সাম্প্রদায়িকতা কি? সেটা হলো একটি দেশে অনেক প্রকারের অনেক ধর্মের লোকজন বসবাস করে। তো আমরা শুধুমাত্র আমার ধর্মের লোকজনকে আমি সকল সুযোগ সুবিধা দিব, স্বজন প্রীতি বা সকল ভালোবাসবো, সেটা নয়। আমরা আমাদের ধর্মের লোককেও ভালোবাসবো, পাশাপাশি অন্য ধর্মের লোকজনকেও একজন নাগরিক হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে আমরা ভালোবেসে যাব এবং সুযোগ সুবিধা দিয়ে যাব। তো অনেকেই এই সাম্প্রদায়িকতা, অর্থাৎ এই ধর্ম এবং কোনো সম্প্রদায়, যে কৃষ্টি কালচার এবং সম্প্রদায়, কোনো গোষ্ঠী বা কোনো বংশগত বা কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ডের কোনো গোষ্ঠী, এখান থেকেও আমরা বেরিয়ে আসতে পারতেছি না, বা আমরা অন্যকে সেটা করতে পারতেছি না। আর হলো অর্থনৈতিক অনগ্রসরতা। অর্থনৈতিক অনগ্রসরতা কি? যে একটি দেশের অর্থনৈতিক অনগ্রসরতা হলো একটি দেশের দারিদ্রতার অভাবে একজন নাগরিক আরেকজন নাগরিককে কোনো সুযোগ সুবিধা দিতে হলেও দারিদ্রতার অভাবে সে দিতে পারছে না। এই অর্থনৈতিকভাবে যে জাতি বা যে দেশ যত বেশি উন্নত, সে নাগরিকও তত বেশি উন্নত। সুতরাং এই অর্থনৈতিক সমস্যার কারণেও
সুনাগরিক হিসাবে তৈরি হতে কিছুটা প্রতিবন্ধকতা দেখা দেয়। তো এরপরে হলো আমরা এই সুনাগরিক হওয়ার জন্য যে প্রতিবন্ধকতা রয়েছে সেখান থেকে আমরা কীভাবে বেরিয়ে আসবো বা সেই সমস্যাগুলি আমরা কীভাবে সমাধান করব। সে সমস্যার সমাধান করতে হলে ইতিমধ্যে যে সমস্ত আলোচনা করছি যে প্রতিবন্ধকতা রয়েছে সেই প্রতিবন্ধকতাকে আমরা সরিয়ে রেখে বা প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে এসে ওইগুলো সমাধান করতে পারলেই একজন নাগরিক সে সুনাগরিক হতে পারবে। সেই বিষয়গুলো এই যেগুলো আমরা আলোচনা করেছি, ধর্মান্ধতা থেকে বেরিয়ে আসতে হবে, দলীয় মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে, ব্যক্তি স্বার্থপরায়ণতা থেকে বেরিয়ে আসতে হবে, দাম্ভিকতা থেকে বেরিয়ে আসতে হবে এবং সাম্প্রদায়িক চিন্তা থেকেও বেরিয়ে আসতে হবে। এই সমস্যার সমাধানগুলি যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমরা একটি দেশের সুনাগরিক হিসাবে আমরা পরিচয় লাভ করতে পারবো। এরপর হলো সুনাগরিকের গুরুত্ব কী। তোমাদের পরবর্তী পার্ট 3-এ আছে সুনাগরিকের গুরুত্ব। সুনাগরিকের গুরুত্ব কী? সুনাগরিকের গুরুত্ব একটি দেশের জন্য খুবই অপরিসীম। যে দেশের নাগরিক সবচেয়ে বেশি দক্ষ, প্রশিক্ষিত এবং ভালো মন্দ বিচার করে চলে এবং দেশের সকল নিয়মকানুন মেনে চলে, সেটা হচ্ছে সুনাগরিকের সেই নাগরিক হলো সুনাগরিকের একজন সম্পদ এবং সেই নাগরিকের কর্মকাণ্ড ওই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সুনাগরিক হওয়ার জন্য একজন নাগরিকের যা যা করণীয় তাই করতে হবে এবং সুনাগরিক ব্যতীত একটি দেশ কখনো উন্নতি লাভ করতে পারে না। যেই দেশের নাগরিকরা সবচেয়ে দক্ষ এবং সুনাগরিক এবং ভালো, সেই দেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যায় এবং বিশ্বের অন্যান্য দেশের একটি মডেল দেশ হিসেবে পরিণত হয়। তাহলে সুনাগরিক একটি দেশ উন্নতি লাভ করার জন্য, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য অন্যতম একটি কারণ হলো ওই দেশের নাগরিকরা সুনাগরিক হতে হবে। অতএব আমরা বুঝলাম যে দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের উন্নয়নকে আরও উন্নয়নের গতিশীলতা বাড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই সুনাগরিকের দরকার, সুনাগরিক হওয়া দরকার। তাহলে সুনাগরিকের বিকল্পকে হাতে নিয়ে আমরা একটি দেশকে উন্নত দেশ হিসেবে আমরা চিন্তা করতে পারি না। এরপরে সুনাগরিকের অর্জন কি? এরপরে তোমাদের পার্ট 4-এ আছে, তোমাদের পার্ট 4-এ রয়েছে সুনাগরিকের অর্জন ও দায়িত্ব। সুনাগরিকের অধিকার অর্জন ও দায়িত্ব। সুনাগরিকের অধিকার অর্জন ও দায়িত্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুনাগরিকের অধিকার অর্জন, নাগরিক অধিকার যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলি হচ্ছে সুনাগরিকের অধিকার অর্জন। যেমন এগুলিকে বলা হয় নাগরিকের মৌলিক অধিকার। যেমন মনে করো জীবন ধারণের অধিকার, সম্পত্তির অধিকার, চলাফেরার অধিকার, ধর্মচর্চার অধিকার, তারপর হচ্ছে চুক্তি করার অধিকার, চিন্তা ভাবনার অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, সভা সমিতি করার অধিকার, পরিবার গঠনের অধিকার, সংস্কৃতি ও ভাষার অধিকার, কর্মলাভের অধিকার। এই অধিকারগুলো একজন নাগরিক পেতে পারে। একজন সুনাগরিক যখনই হবে তখন একটি সরকার বা রাষ্ট্র তাদের এই অধিকারগুলো পালন করার জন্য সুযোগ করে দিবে এবং তারা এই জিনিসগুলি করবে। তাহলে বুঝলাম যে সুনাগরিকের অধিকারটাও আমরা বুঝলাম যে একটি দেশের সুনাগরিকের অধিকার কি, যে কথাগুলো আলোচনা করলাম। স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, চলাফেরার অধিকার, তার বাক স্বাধীনতার অধিকার, তারপরে মুক্ত মনোভাব তৈরি করার অধিকার, তার চিন্তা ভাবনা মানুষের সামনে দেওয়ার অধিকার। এই অধিকারগুলো একজন রাষ্ট্র বা সরকারকে সেই নাগরিককে দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। এরপরে আসো নাগরিকের দায়িত্ব কর্তব্য কী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
একজন সুনাগরিকের দায়িত্ব কর্তব্য অনেক। রাষ্ট্রের সকল নিয়মকানুন মেনে চলতে হবে। সুনাগরিকের দায়িত্ব হলো একটি রাষ্ট্রের নিয়মকানুন মেনে চলতে হবে, রাষ্ট্রের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে তাকে এগিয়ে যেতে হবে, তারপরে তাকে দক্ষ তৈরি করতে হবে এবং রাষ্ট্র যেভাবে বলে তা সেভাবে থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তবে আরেকটি বিষয় আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে সুনাগরিক বা দেশের একজন ভালো মানুষ হওয়ার জন্য আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো মাদক। এই মাদক থেকে আমাদেরকে মাদক সেবন, মাদক ব্যবহার বা মাদক যিনি ব্যবহার করছেন তাকে নিজে বিরত থাকব এবং অন্যকেও আমরা বিরত রাখব। মাদক সেবন করলে একজন ব্যক্তি তার জীবন ধ্বংস নেমে আসে এবং পাশাপাশি একটি নাগরিকও ধ্বংসের দ্বারপ্রান্তে পড়ে যায়। এবং মাদক থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি তাহলে আমরা নিজেরাও ভালো থাকবো না, পরিবারকেও আমরা ভালো রাখতে পারবো না এবং সর্বোপরি একটি রাষ্ট্র বা একটি দেশকেও আমরা ভালো রাখতে পারবো না। এজন্য মাদক সেবন থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্বের যত বিজ্ঞানীরা রয়েছেন সে বিজ্ঞানীরা আজকে প্রমাণ করেছেন যে সমস্ত মানুষ বা নাগরিক মাদক সেবনে অভ্যস্ত, এই মাদকে মানুষের দেশের, পরিবারের এবং রাষ্ট্রের কোনো উপকারই করে না, বরং অর্থনৈতিক অপচয় করে এবং সময় অপচয় করে এবং জীবনকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। অতএব আমরা মাদক থেকেও বেরিয়ে আসতে হবে, নিজেকে রক্ষা করতে হবে এবং পরিবার, সমাজ এবং সকলকে এই মাদকের কুফল বুঝিয়ে দিয়ে সেখান থেকে আমরা সকলকে বিরত রাখব। তো তোমরা ভালো থাকো, সুন্দর থাকো এবং অনলাইন ক্লাসে প্রতিনিয়ত যুক্ত থাকবে। জয়পাড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল অনলাইন ক্লাসগুলো তোমরা দেখবে। আজকে তোমাদেরকে পঞ্চম অধ্যায় নিয়ে আমি আলোচনা করলাম, এর আগের ক্লাসে চতুর্থ অধ্যায় আলোচনা করেছি। আশা করি এই ক্লাসগুলো দেখলে তোমাদের লেখাপড়া অনেক উন্নতি লাভ করবে। তো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।